রাতে আকাশের ওপরে কালো মেঘ জমে উঠেছিল, হালকা বাতাসে শিরশির ভাব, আর দূরে কোথাও যেন ভাঙা কুকুরের ডাক। সব মিলিয়ে পুরো গ্রামের পরিবেশটা সেই দিনটা থেকেই ছিল অদ্ভুত। গ্রামের নাম ছিল মাধবপুর। খুব ছোট্ট, কিন্তু আশেপাশে বেশ নামডাক আছে একটা কারণে, এখানকার পুরনো শ্মশান। শ্মশানটা গ্রামের দক্ষিণ দিকে, বিশাল বাঁশঝাড়ে গেতরে। রাতে কেউ ভুলেও সেখানে যায় না। দিনের বেলাতেও মানুষ সেখানে বেশি ভিড় জমায় না। গ্রামের লোকেদের মতে ওটা শুধু শ্মশান না, ওটা একঘর ছায়াবন্ধী আত্মাদের আবাসস্থল। গ্রামের বয়স্করা বলে এখানে আগুন নিভে গেলেও দেহ কখনোই পুরোপুরি ছাই হয় না। কেউ কেউ বলে শ্মশানটা বাচ্চা কাঁদার শব্দ তোলে। আবার অনেকে বলে সেখানে আগুন নিভে যাওয়ার পরও মাঝে মাঝে কোনো দেহ নাকি নিজে নিজে নড়ে ওঠে। এসব গল্প শুনে কেউ হাসাহাসি করলেও রাত হলে সবাই নিজের ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে রাখে। এই গ্রামেরই এক ছেলে ছিল রুদ্র। বয়স কম হলেও সে ছিল একটু বাড়াবাড়ি সাহসী। ভয়কে ভয় বলে না, এসব ভূতের গল্প শুনে বিরক্ত হতো। মনে করত মানুষকে ভয় দেখানোর জন্য বানানো গল্প। কিন্তু সে জানত না কোনো কোনো গল্প আসলে গল্প না, অপেক্ষা করে থাকে যার ওপর প্রকাশ পাবে, শুধু সময়ের অপেক্ষায়। ঘটনাটা শুরু হয় হঠাৎই। রুদ্রের এক বন্ধু নিলয় কয়েকদিন ধরে অদ্ভুত সমস্যায় ভুগছিল। রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, বলে কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে, ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস পড়ছে। সকালে উঠে দেখে তার গলা নীল কালচে দাগে ভরা। ওষুধ ঝাড়ফুঁক কিছুতেই কাজ হচ্ছিল না। তাছাড়া নিলয় বারবার একই কথা বলত, আমাকে ডাকছিল, আগুনের ভেতর থেকে কেউ কেউ আমার নাম ধরে ডাকছে। গ্রামের লোকেরা ভয় পেয়ে বলে উঠল, নিশ্চয়ই শ্মশানের কোনো আত্মা তাকে ডেকেছে। সবাই এড়িয়ে যেতে লাগল নিলয়কে, যেন তার গায়ে ছায়া লেগে আছে। এমনকি তার নিজের পরিবারও ভয় পাচ্ছিল। ঠিক তখনই রুদ্র রেগে গেল। সব ভূতের কাহিনী, বেখেয়ালি কথা। সে মানতেই পারছিল না যে নিলয়ের এমন অবস্থার পিছনে কোনো অদৃশ্য শক্তি থাকতে পারে। অবশেষে রুদ্র সিদ্ধান্ত নিল থেকে দেখে আসবে, রাতে শ্মশানে যাবে, যেখানে নিলয় বলছিল কেউ তাকে ডাকছে। সবাই তাকে থামাল, কিন্তু সে শোনে না, বলল আজ রাতেই সত্যটা প্রমাণ করব। রাত্রি 12টা নাগাদ পুরো গ্রাম যখন ঘুমে ডুবে, তখন রুদ্র হাতে টর্চ নিয়ে বের হল। চারদিক নিস্তব্ধ, বাতাস নেই, পাখির ডাক নেই, যেন এক অদ্ভুত জমাট নীরবতা। গ্রামের শেষ প্রান্তে গিয়ে সে দেখল বাঁশঝাড়ের মাথাগুলো বাতাস না থাকলেও দুলছে, যেন তাকে স্বাগত দিচ্ছে নাকি সতর্ক করছে এটা বোঝা যাচ্ছিল না। বাঁশঝাড়ের ভেতর ঢুকতেই সে টের পেল বাতাসের গায়ে এক ধরনের পচা গন্ধ। টর্চের আলো ছড়িয়ে সে এগোতে লাগল। বাঁশের ফাঁক দিয়ে চাঁদের আলো নিচে পড়ে অদ্ভুত সাদা ছোপ তৈরি করছিল। হঠাৎ রুদ্র শুনল কেউ হাঁপাচ্ছে। পেছনে ফিরে টর্চ ফেলতেই দেখা গেল কেউ নেই, কিন্তু হাঁপানির শব্দটা থেকে যাচ্ছিল। শব্দটা ঠিক মানুষের মতো নয়, একটা অদ্ভুত কাঁপা কাঁপা গলার শব্দ। রুদ্র এবার একটু থমকে গেল, কিন্তু সাহস করে সামনে এগোল। হাঁটতে হাঁটতে হঠাৎ বুকে খুব ঠান্ডা বাতাস লাগল, যেন কেউ বরফ লাগানো হাত দিয়ে তাকে ঠেলে দিল। থেমে গেল টর্চের আলো। সে টর্চটা টিপে চালাতে গেল, ব্যর্থ। টর্চটা নিভে গেল। আশপাশে শুধু চাঁদের চাপা আলো। দূরে কোথাও আবার সেই হাঁপানির শব্দ। এবার মনে হল এটা নিঃশ্বাস, কিন্তু মানুষের নিঃশ্বাস না। ভয় আর কৌতূহলের মাঝামাঝি অবস্থায় সে এগিয়ে গিয়ে শ্মশানের সামনে এসে দাঁড়াল। 100 বছরের পুরনো জায়গাটা। এখানে কেউ আগুন জ্বালায় না আজকাল। গায়ে শিরশিরে ঠান্ডা। কিন্তু রুদ্রের চোখ একটা জায়গায় আটকে গেল। মাঝখানে, যেখানে কাঠ সাজানো হয় মৃতদেহ পোড়ানোর জন্য, সেখানে মাটির ওপর ছাই ছাই পড়ে আছে। আর সেই ছাইয়ের মাঝখানে যেন একটা চিহ্ন আঁকা, মানুষের হাতের চিহ্ন, জ্বলন্ত দেহ থেকে পড়া হাতের দাগ। হঠাৎ করেই বাতাস যেন গর্জে উঠল।
টর্চের আলো তখনও আসছে না। রুদ্র থমকে চেয়ে আছে। এমন সময় একদম পেছনে দাঁড়িয়ে কেউ খুব স্পষ্ট ফিসফিস করে বলল, রুদ্র। তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো। সে চোখ বন্ধ করল মাত্র এক মুহূর্ত, আবার খুলতেও দেখল তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে নিলয়। কিন্তু সে নিলয় না। তার চেহারা কেমন যেন বিকৃত, চোখ দুটো কেমন ফাঁপা, ঠোঁট কালো, গলায় দাগগুলো ছড়িয়ে পড়েছে। সে দম বন্ধ হয়ে আসা গলায় বলল, তুই দেরি করে ফেলেছিস। রুদ্র চিৎকার করে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই নিলয়ের মুখটায় অদ্ভুত বিকৃতি দেখা দিল। চোয়ালটা লম্বা হয়ে নিচে নেমে গেল, চোখ দুটো সাদা ফাঁকা গর্তের মতো হয়ে গেল, আর তার শরীরের প্রত্যেকটা হাড় কটমট শব্দ করে মোচড় খেতে লাগল। ধীরে ধীরে সে একটা মানুষের শরীর থেকে বেরিয়ে আসা ছায়ায় পরিণত হতে লাগল। যেন মানুষের রূপটা ছিল একটা খোলস, আর ভেতর থেকে বেরোল আসল কিছু। সেটা মানুষ না, না পশু, ছায়ার মতো, কুয়াশার মতো মিশে থাকা একটা ঘন অন্ধকার কিছু। রুদ্র পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা নড়ছিল না, যেন মাটির নিচ কেকে কেউ তার পায়ের গোড়ালি ধরে রেখেছে। সেই ছায়া জিনিসটা নিলয়ের মুখের চামড়া সরিয়ে বেরিয়ে আসার সময় এমন এক শব্দ হচ্ছিল, যেন ভেজা কাপড় ছিঁড়লে যে শব্দ হয়। সেই শব্দ রুদ্রের বুকের ভেতর ঢুকে পুরো শরীর জমিয়ে দিচ্ছিল। ছায়াটা এবার রুদ্রের দিকে এগিয়ে এলো। কোনো শব্দ নেই, শুধু তার পেছনে ছড়িয়ে থাকা শ্মশানের ছাই যেন নিজে নিজে নড়তে লাগল। বাতাস নেই, তারপরও ছাই উঠছে। ছায়াটা ঘেঁষে আসতেই রুদ্রের মুখে ঠান্ডা শ্বাসের মতো কিছু লাগল। মনে হলো কেউ বরফ ঠান্ডা আঙুল দিয়ে তার গলা স্পর্শ করছে। তার কানে ভেসে এলো, আমি তোকে খুঁজছি, অনেক দিন ধরে। ছায়াটা তার গলার কাছে আসতেই হঠাৎ পুরো শ্মশান আগুনে জ্বলে উঠল। কিন্তু আগুনটা অদ্ভুত, একদম সাদা রঙের। সাদা শিখা ছড়িয়ে পুরো জায়গাটাকে অদ্ভুত আলোয় ভরিয়ে ফেলল। ছায়াটা আগুনের আলোয় কেঁপে উঠল, যেন দুর্বল হয়ে পড়ছে। সেই ফাঁকে রুদ্র দৌড়ে পালাতে লাগল। কিন্তু বাঁশঝাড়ের পথটা এবার আর আগের মতো ছিল না। সব বাঁশ যেন একসাথে বাঁকিয়ে আঁকড়ে ধরছে পথ। রুদ্র দৌড়াচ্ছে, কিন্তু মনে হচ্ছে একই জায়গায় আছে। পেছন থেকে ছায়াটা চিলের মতো ডাক ছড়িয়ে সামনে এগিয়ে আসছিল। তার ছায়া চারদিক থেকে মাটির ওপর লম্বা হয়ে ছড়িয়ে পড়ছিল। রুদ্রের শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক যখন সে ভাবছিল পালাতে পারবে না, তখন বাঁশঝাড়ের ফাঁক দিয়ে একটা আলো দেখা গেল, গ্রামের দিকের আলো। সে শেষ শক্তিটুকু দিয়ে দৌড়ে বেরোল বাঁশঝাড়ের বাইরে। গ্রামের লোকেরা তখন তার চিৎকার শুনে ছুটে আসে। রুদ্র মাটিতে পড়ে যায়। তার শরীর ঠান্ডা, ঠোঁট সাদা, চোখ কুঁচকে গেছে। কেউ ছুঁতেই পারছিল না তাকে। তার চামড়ায় বরফের মতো ঠান্ডা। শুধু একটা কথা বলতে পারছিল, ওটা ওটা আসছে, ওটা আমার নাম জানে। সেই রাতের পর রুদ্র আর আগের মতো থাকল না। রাতে সে নাকি এখনও ঘুমের মধ্যে বলে, আমার পিছনে দাঁড়িয়ে আছে, গলার কাছে ঠান্ডা নিঃশ্বাস। দিনে সে সাধারণ থাকে, কিন্তু সন্ধ্যার পর তার ঘরের দরজা জানালা কাঁপতে থাকে নিজের থেকেই। কেউ জানে না ওই রাতের পর ছায়াটা কি তাকে ছেড়ে গেছে, নাকি তার বাড়ির ভেতর ঢুকে গেছে। শ্মশানটায় কেউ আর যায় না। গ্রামের মানুষ বলে, সেই রাত থেকে মাঝে মাঝে শ্মশানের ভেতর আগুন জ্বলে ওঠে, কিন্তু কেউ হাত লাগায় না। আর মাঝে মাঝে বাতাস ছাড়া বাঁশ ছাড়গুলো দুলতে থাকে। কেউ না দেখলেও সবাই বোঝে ছাড়াটা এখনও আছে, কারো অপেক্ষায়।